কম্পিউটার জগতে ডেটা তো শুধু জমিয়ে রাখলেই হয় না, তাই না? তাকে এমনভাবে সাজাতে হয় যাতে দরকারের সময় চট করে খুঁজে পাওয়া যায় বা ধরুন সহজে ব্যবহার করা যায়। ঠিক। আজ আমরা কিছু সোর্স ম্যাটেরিয়াল থেকে এই ডেটা গোছানোর কয়েকটা মৌলিক টুলস নিয়ে কথা বলবো। যেমন ধরুন অ্যারে, স্পার্স ম্যাট্রিক্স, স্ট্যাক, কিউ আর প্রায়োরিটি কিউ। হ্যাঁ, এগুলো জানাটা খুব জরুরি, কারণ ডেটা কিভাবে অর্গানাইজড থাকছে তার উপরই কিন্তু একটা অ্যাপ্লিকেশনের স্পিড তার কার্যকারিতা নির্ভর করে। একদম। প্রোগ্রামিংয়ের গোড়ার কথা হলেও এর ইম্প্যাক্ট কিন্তু বিশাল। বিশাল, হ্যাঁ। তাহলে শুরু করা যাক একেবারে বেসিকটা দিয়ে। অ্যারে সহজ কথায় একই টাইপের অনেক ডেটা পরপর সাজিয়ে রাখার একটা স্ট্রাকচার। ঠিক। মেমোরিতে ওরা একটার পর একটা থাকে, কন্টিজিউয়াস মেমোরি লোকেশন। হ্যাঁ, আর ওই ইন্ডেক্স নাম্বারটা জানলেই হলো, এক লাফে নির্দিষ্ট ডেটায় পৌঁছানো যায়। যেমন 1D অ্যারে তো সিম্পল লিস্ট, আর 2D অ্যারে? 2D অ্যারে অনেকটা টেবিলের মতো, সারি আর কলমে সাজানো। শুধু মনে রাখতে হবে ইন্ডেক্সিংটা কিন্তু 0 থেকে শুরু হয়। আর এই যে বললেন পরপর থাকে, এটার একটা টেকনিক্যাল দিক আছে কিন্তু। 2D অ্যারের ক্ষেত্রে ডেটাগুলো সাধারণত রো মেজর অর্ডারে সাজানো থাকে। রো মেজর প্রথম সারির সব এলিমেন্ট পরপর থাকবে, তারপর দ্বিতীয় সারির সব, এইভাবে। তবে তার চেয়েও জরুরি হল বাউন্ডারি চেক করা, ভুল ইন্ডেক্স দিলে কি হবে? ও হ্যাঁ, আউট অফ বাউন্ড অ্যাক্সেস। এটা তো মারাত্মক ভুল হতে পারে। মারাত্মক। শুধু প্রোগ্রাম ক্র্যাশ করাই না, অনেক সময় ডেটা কারাপশন বা সিকিউরিটি রিস্কও তৈরি হতে পারে, যাকে বলে আনডিফাইন্ড বিহেভিয়ার। এটা নিয়ে খুব সতর্ক থাকতে হয়। আচ্ছা, এবার একটা অন্য সিনারিও ভাবি। ধরুন একটা বিশাল ম্যাট্রিক্স টেবিল, কিন্তু তার বেশিরভাগ এন্ট্রি হচ্ছে 0। হ্যাঁ, এরকম তো হতেই পারে। যেমন ধরুন অনলাইন স্ট্রিমিং সার্ভিসের মুভি রেটিং। কোটি কোটি ইউজার, লক্ষ লক্ষ মুভি, কিন্তু একজন ইউজার তো আর সব মুভি দেখেনি। তার রেটিং ম্যাট্রিক্সে প্রচুর শূন্য থাকবে। এত শূন্য স্টোর করা তো মেমোরির বিশাল অপচয়। ঠিক এখানেই আসে স্পার্স ম্যাট্রিক্সের কনসেপ্টটা। পুরো ম্যাট্রিক্সটা স্টোর না করে আমরা শুধু নন জিরো অশূন্য ভ্যালুগুলো স্টোর করি। শুধু ভ্যালুগুলো না, ভ্যালুর সাথে তার পজিশনটাও, কোন রো আর কোন কলামে আছে সেই তথ্যটা। ভাবুন একবার, এতে কি পরিমাণ মেমোরি সেভ হয়। বাহ, দারুণ তো। শুধু মেমোরি না, কম্পিউটেশনও ফাস্ট হয়। কারণ যখন ম্যাট্রিক্স অপারেশন করা হয় তখন ওই গাদা শূন্য নিয়ে অপ্রয়োজনীয় ক্যালকুলেশন করতে হয় না। মেশিন লার্নিং বা ধরুন গ্রাফ ডেটা, এগুলোতে স্পার্স ম্যাট্রিক্সের ব্যবহার অপরিহার্য। ইন্টারেস্টিং। তাহলে মেমোরি আর টাইম দুটোই বাঁচল। আচ্ছা, এবার আসি ডেটা ইনসার্ট আর ডিলিট করার অর্ডারের কথায়। দুটো খুব কমন স্ট্রাকচার আছে, স্ট্যাক আর কিউ। হ্যাঁ, স্ট্যাক আর কিউ খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল। স্ট্যাক হলো লাইফও, তাই না? লাস্ট ইন ফার্স্ট আউট, অনেকটা প্লেটের স্ট্যাকের মতো। সবার শেষে যে প্লেটটা রাখি সেটাই আগে তুলি। একদম। ডেটা ঢোকানোকে বলে পুশ আর বের করাকে পপ। আর কিউ? কিউ হলো ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক যেমন লাইনে দাঁড়ালে হয়, যে আগে আসে সেই আগের টিকিট পায় বা সার্ভিস পায়। আচ্ছা, লাইনের মতো। তার ডেটা ঢোকানোকে বলে এনকিউ আর বের করাকে ডিকিউ। ঠিক। আর মজার ব্যাপার হলো এই দুটো আইডিয়াই কিন্তু সাধারণ অ্যারে ব্যবহার করে ইমপ্লিমেন্ট করা যায়। খুব সহজ, তাই নাকি? কনসেপ্টটা আলাদা হলেও বেসিক বিল্ডিং ব্লক হিসেবে অ্যারে ব্যবহার করা যায়। হ্যাঁ, যায়। এদের ব্যবহারও কিন্তু অনেক। ধরুন ফাংশন কল যেভাবে ম্যানেজ হয়, বা ব্রাউজারের হিস্ট্রি কিংবা প্রিন্টারের জব কিউ, এসবে স্ট্যাক বা কিউ এর কনসেপ্টে ব্যবহার হয়। আচ্ছা, ডেটা স্ট্রাকচারের কথা যখন হচ্ছে, তখন আমরা যে ম্যাথ লিখি এক্সপ্রেশন, সেটার নোটেশন নিয়েও তো একটু কথা বলা যায়। যেমন a+b। হ্যাঁ, এটা হলো ইনফিক্স নোটেশন। অপারেটরটা মাঝখানে থাকে। কিন্তু কম্পিউটারের জন্য নাকি অন্য ফরম্যাট বেশি সুবিধের? হ্যাঁ, দুটো ফরম্যাট আছে। একটা পোস্টফিক্স বা রিভার্স পোলিশ নোটেশন, যেমন ab+। এখানে অপারেটর শেষে বসে। অপারেটর শেষে অপারেন্টগুলো আগে? একদম। আর আরেকটা হলো প্রিফিক্স বা পোলিশ নোটেশন, যেমন +ab। এখানে অপারেটর শুরুতে বসে। এগুলোর সুবিধা হলো ব্র্যাকেটের দরকার হয় না। অপারেশনের অর্ডারটা নোটেশন থেকেই বোঝা যায়। ব্র্যাকেট ছাড়া? তাহলে তো কম্পিউটার সহজে পার্স করতে পারে। ঠিক তাই। এক্সপ্রেশন ইভ্যালুয়েশনের অ্যালগোরিদম অনেক সিম্পল হয়ে যায়। আর জানেন তো, পোস্টফিক্স এক্সপ্রেশন ইভ্যালুয়েট করতে স্ট্যাক কিন্তু দারুণ কাজে লাগে। ওহ,
স্ট্যাকের আরেকটা দারুণ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এবার আসি প্রায়োরিটি কিউয়ের কথায়। এটা কি সাধারণ কিউয়ের মতোই? কিছুটা। সাধারণ কিউ তো ফিফো মেনে চলে, কিন্তু প্রায়োরিটি কিউতে এলিমেন্টগুলো ঢোকার ক্রম অনুযায়ী বেরোয় না। তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা প্রায়োরিটি ভ্যালু অ্যাসাইন করা থাকে। যখন কোনো এলিমেন্ট ডিকিউ করার সময় হয়, তখন যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সে আগে বেরোবে। অনেকটা হাসপাতালের এমার্জেন্সি রুমের মতো। যার অবস্থা বেশি খারাপ সে আগে ট্রিটমেন্ট পাবে। একেবারে ঠিক উদাহরণ। এখানে বেশি মানে হাইয়েস্ট বা লোয়েস্ট দুটোই হতে পারে, সেটা কনফিগুরেশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা কি কঠিন? মানে প্রতিবার বের করার সময় তো খুঁজে দেখতে হবে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখানেই আসে হিপ ডেটা স্ট্রাকচারের কামাল। এটা একটা স্পেশাল ট্রি লাইক স্ট্রাকচার, যেটা দিয়ে প্রায়োরিটি কিউ খুব এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা যায়। মানে ডেটা ঢোকাতে বা বের করতে ও অফ লগ এন টাইম লাগে। ও অফ লগ এন? তার মানে ডেটা সেট অনেক বড় হলেও টাইম খুব বেশি বাড়বে না? একদমই না, এটাই এর শক্তি। সিপিইউ শিডিউলিং, মানে কোন প্রসেসটা আগে রান করবে, বা নেটওয়ার্কিংয়ে ডাইকস্ট্রাস অ্যালগোরিদমের মতো শর্টেস্ট পাথ বের করার ক্ষেত্রে প্রায়োরিটি কিউয়ের ব্যবহার অপরিহার্য। বাহ, তাহলে তো দেখা যাচ্ছে একদম সিম্পল অ্যারে থেকে শুরু করে এই কমপ্লেক্স প্রায়োরিটি কিউ পর্যন্ত প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারেরই নিজস্ব জায়গা আছে, নিজস্ব সুবিধা আছে। ঠিক তাই। আসল চ্যালেঞ্জ হল কোনো কাজের জন্য কোন স্ট্রাকচারটা সবচেয়ে উপযুক্ত সেটা বেছে নেওয়া। তাহলে আজকের আলোচনা থেকে আমরা ডেটা অর্গানাইজ করার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কৌশল দেখলাম: অ্যারে, স্পার্স ম্যাট্রিক্স, স্ট্যাক, কিউ আর প্রায়োরিটি কিউ। হ্যাঁ, আর শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। এই যে আমরা আলাদা আলাদা স্ট্রাকচারগুলো দেখলাম, এগুলোকে কি একসাথে ব্যবহার করা যায়? মানে একটা আরেকটার ভেতরে? যেমন ধরুন একটা অ্যারের ভেতরে অনেকগুলো স্ট্যাক রাখা, বা একটা গ্রাফ ডেটা প্রসেস করতে গিয়ে নোডগুলোকে ম্যানেজ করার জন্য প্রায়োরিটি কিউ ব্যবহার করা। এই বিল্ডিং ব্লকগুলো মিলিয়ে মিশিয়ে আসলে কত পাওয়ারফুল সলিউশন তৈরি করা সম্ভব? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে এই বেসিক টুলসগুলো কম্বাইন করে আরও কত জটিল আর এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইন করা যায় সেটা নিয়ে ভাবা যেতে পারে। একদম। এখানেই তো কম্পিউটার সায়েন্সের মজা।